Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel West Bengal. তো এখন তোমরা পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস সেট ক্লাস নম্বর হচ্ছে 14 14তম সেশনে সকলকে স্বাগত। তো এই ক্লাস তোমরা সকাল 8:30 থেকে পাচ্ছ। আমার ক্লাস প্রতিদিন সকাল 8:30 থেকে এই সেশন পাচ্ছ। দু একদিন একটু ডেট মানে টাইম আপ ডাউন, সেটা এক দুদিনের কেউ, যাই হোক ব্যাপার না। তো আমাদের যে ক্লাস রুটিন রয়েছে এটা আছে, প্রত্যেকে দেখে রাখো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, যেখানে সমস্ত যে ক্লাসগুলো হচ্ছে আমাদের ক্লাসের নোটিফিকেশন তুমি পাবে যথাসময়, লিঙ্ক পাবে ক্লাসের, টেলিগ্রাম থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে টোটাল ক্লাসটা, ঠিক আছে। এছাড়া আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে TWS একাডেমি অ্যাপ, সেখানে তুমি প্লে স্টোরে পাচ্ছ, এটা ডাউনলোড করো এবং এখানে পেড কোর্স রয়েছে বিভিন্ন পরীক্ষা ভিত্তিক, সেই কোর্সে তুমি জয়েন করতে পারবে। ওকে, তাহলে এখানে আমরা এবার আলোচনা শুরু করছি। প্রত্যেকে বলো যে পেশি সংকোচনের জন্য আবশ্যক হলো কোনটি। প্রত্যেকে যারা কানেক্ট হয়ে আছো অবশ্যই লাইক শেয়ার করে দাও প্রথমে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আপকামিং পরীক্ষার জন্য অনেকটাই হেল্পফুল হবে। পেশি সংকোচনের জন্য আবশ্যক হচ্ছে ক্যালসিয়াম, সোডিয়াম এবং আয়রন। অপশন ডি সঠিক উত্তর। অপথ্যালমোলজিস্ট যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি? অপথ্যালমোলজিস্ট যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি? হার্ট, চোখ, গ্রন্থি, ফুসফুস। অপথ্যালমোলজিস্ট এটা হচ্ছে চোখের সঙ্গে রিলেটেড, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। হার্টের সঙ্গে রিলেটেড যে ডাক্তার কার্ডিওলজিস্ট রয়েছে, কার্ডিওলজিস্ট তোমার পেডিয়াট্রিক মানে হচ্ছে শিশুদের জন্য যে ডাক্তার, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী এক একটা নাম রয়েছে, তাই তো। নিউরোলজিস্ট রয়েছে, ইউরোলজিস্ট রয়েছে। নিউরোলজিস্ট মানে স্নায়ু সংক্রান্ত, ইউরোলজিস্ট মানে বৃক্ক বা কিডনি সংক্রান্ত যে চিকিৎসক, তাদের বলা হবে। কোল গ্যাস, কোল গ্যাসের মধ্যে নিচের কোন মিশ্রণটি থাকে? কোল গ্যাসের মধ্যে নিচের কোন মিশ্রণটি থাকে? কোল গ্যাস একটা জ্বালানি গ্যাস, এর মধ্যে হাইড্রোজেন থাকে, মিথেন থাকে এবং কার্বন মনোঅক্সাইড থাকে। ওয়াটার গ্যাসের মধ্যে কি কি থাকে? ওয়াটার গ্যাস এখানে বলতে পারো কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন থাকে। প্রডিউসার গ্যাস কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন থাকে। এছাড়া আরো কিছু কিছু উপাদান থাকে। প্রডিউসার গ্যাস, কার্বন মনোঅক্সাইড, আর কি বললাম? নাইট্রোজেন। পরবর্তী কোশ্চেন, নিচের গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি নীল শিখায় জ্বলে? নীল শিখায় জ্বলে কোন গ্যাসটি? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, সালফার ডাই অক্সাইড। নীল শিখায় জ্বলতে থাকে। আমরা অক্সিজেন দাহ্য গ্যাস না, সরি, হ্যাঁ অক্সিজেন জ্বালাতে সাহায্য করে, তো এখানে কার্বন ডাই অক্সাইড আগুন নেভাতে সাহায্য করে। আচ্ছা, হাইড্রোজেন গ্যাস এটা নীল শিখায় জ্বলতে থাকে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন তারিখে পালিত হয়? ওয়ার্ল্ড লিটারেসি ডে। ওয়ার্ল্ড লিটারেসি ডে, যেটাকে আমরা বলছি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা ওয়ার্ল্ড লিটারেসি ডে বলা হচ্ছে, এটা পালিত হচ্ছে 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর এই দিবস পালিত হয়। 5ই সেপ্টেম্বর ভারতবর্ষে শিক্ষক দিবস পালিত হয়, ন্যাশনাল টিচার্স ডে 5th সেপ্টেম্বর। কিন্তু ইন্টারন্যাশনাল যদি বলি, ইন্টারন্যাশনাল টিচার্স ডে সেটা 5th অক্টোবর, এক মাস পরে। আন্তর্জাতিক সেটা। ভারতের গণতন্ত্রের পদ্ধতিটা হলো কেমন? দ্বিদলীয় সংসদীয় নাকি বহুদলীয় সংসদীয়? রাষ্ট্রপতি এখানে প্রধান সরকার, নাকি তোমার উপরে কোনোটি নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে বহুদলীয় এবং সংসদীয়, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। একটি এখানে শূন্যস্থান রয়েছে। সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। কোন সার্কিটে? সমান্তরাল, সম্পূর্ণ, শ্রেণী নাকি কন্ডাক্টর? তো তোমার যদি বলা হয় গৃহস্থালিতে বা বাড়িতে বিদ্যুৎ প্রবাহটা কোন
কম্বিনেশনে করা হয়, প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়, সেখানে কিন্তু একাধিক প্রবাহের পথ রয়েছে। একটু ছবি আঁকলে বুঝতে পারবে। সমান্তরাল সমবায়ের ছবিটা এরকম ভাবে আমরা দেখাই, তো এইভাবে হতে পারে, এইভাবে কিন্তু কানেকশনটা তৈরি হয়। এই ধরো একটা সার্কিট আঁকা হলো, এইভাবে কারেন্টটা যাচ্ছে, এবার যেতে যেতে কিন্তু এইভাবে প্রত্যেকের সমানভাবে কিন্তু ভেঙে যাচ্ছে, দিয়ে আবার এইভাবে ব্যাক করছে। ঠিক আছে, তাহলে একাধিক পথ রয়েছে। আর যদি বলো শ্রেণী সমবায়, শ্রেণীতে কেসটা কি হবে? শ্রেণীতে হবে এরকম, শ্রেণী সমবায় কিরকম হয় গৃহস্থালিতে? তাহলে কোন সমবায় হয় আমাদের বাড়িতে? সমান্তরাল সমবায় লাগানো হয়। হয়তো ভোল্টেজ সবকিছুতে সমান পাবে না, বলে না লাইন সিরিজ হয়ে গেছে, সিরিজ মানে শ্রেণী সমবায়। ঠিক আছে, সিরিজ কম্বিনেশন। শ্রেণী সমবায়ের ছবিটা হচ্ছে এরকম, এই হচ্ছে একটা রোধ, এর সঙ্গে আবার রোধ, এর সঙ্গে এইভাবে কিন্তু কানেকশনটা হয়। তাহলে এখানে যদি কারেন্ট প্রবাহ করানো হয়, তাহলে এই রোধের উপর দিয়ে যাবে, এ কিছুটা কারেন্ট খেয়ে ফেলবে, তারপর এ পাচ্ছে, এর ক্ষেত্রে আরো কিছুটা কমে যাবে, তারপর এখানে যাবে, দিয়ে এইভাবে যাবে। তাহলে এখানে একাধিক পথ নেই, একটা মাত্রই পথ আছে। ওকে, তাহলে এটা গেল শ্রেণী সমবায়। এবার রোধের তুল্য সমবায় যখন বলা হয়, শ্রেণী এবং সমান্তরালে কিভাবে ক্যালকুলেশনটা হয়। ধরো শ্রেণী সমবায় দুটো রোধ যুক্ত করা হলো, তাহলে যদি বলা হয় তুল্য রোধ কত হবে, এটা ধরো 10, এটা 20, এটা R1 বলছি, এটা R2 বলছি, তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হলো যে তুল্য রোধ কত, তুল্য রোধ বা রেজাল্টেন্ট রোধ কত হবে, ফাইনাল তুল্য রোধ কত হবে। এখানে তুমি R1 প্লাস R2 করতে পারবে, অর্থাৎ যেহেতু পরপর রয়েছে 10 প্লাস 20, এটা হচ্ছে তুল্য রোধটা। যদি আমরা শুধু আর দিয়ে ডিনোট করি, তাহলে 30 ওহম। ওহমের সংকেত আবার এরকম, ওহম এটাকে আবার এরকম দিয়ে বোঝানো হয়, রোধের মানে সিম্বল, চিহ্ন। তাহলে তুল্য রোধ আর হচ্ছে, এটা শ্রেণীতে হলে এটা কি সমবায়? এটা হলো শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। এগুলো আমি আগে করিয়েছি, তবে তোমাদের পরীক্ষা রয়েছে বলে একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি। আর সমান্তরাল সমবায়টা কি? সমান্তরাল সমবায়টা কি? এটা হচ্ছে এই ছবি যেটা আঁকা হলো এইরকম, তাই তো? এই ধরো কারেন্টটা যাচ্ছে, তাহলে এখানে আমরা যদি দেখি, এখানে এটাকে যদি 10 বলি, এটা 20 বলি, এটাকে যদি R1, এটাকে R2 বলি, তুল্য রোধটা কি হয়? তুল্য রোধটা হবে, এখানে ক্যালকুলেশনটা তুমি করে নেবে এইভাবে, 1/R1 1/R2। কিন্তু তুল্য রোধটা কি হবে? তুল্য রোধ আমরা কি বলবো? 1/R বলবো? তুল্য রোধটা ধরবো অবশ্যই R। এখান থেকে আমরা ক্যালকুলেশনের সিস্টেমটা এটা, তাহলে ওইটা ভুল যেন না হয়। 10 20, তাই তো? তাহলে 20 লসাগু হলে 2 প্লাস 1 মানে 3/20, এটা 1/R ইকুয়াল টু, তাহলে আর মানে কত হবে? আর মানে হবে 20/3। এবার যেটা হবে সেটা, এটা হয়ে গেল তুল্য রোধ। তাহলে একটা জিনিস তুমি ভালো করে দেখতে পাচ্ছ, যে কোনো রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে রোধটা অলওয়েজ কম হবে, আর যদি শ্রেণীতে থাকে তখন অলওয়েজ বেশি হবে। শ্রেণীতে রোধটা কত হয়েছিল? সেম রোধ 10 20, তুল্য রোধ হয়েছিল 30, আর এখানে কত হলো? এখানে হচ্ছে 20/3 মানে 6×2 মাত্র ধরো 6.66। অর্থাৎ কি বোঝা গেল এটা থেকে? যে শ্রেণীতে রাখলে তুল্য রোধ অলওয়েজ বেশি হবে, সমান্তরালে রাখলে সেটা কমে যাবে। ওকে, চলো তাহলে পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করি। 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশন হয়েছিল, তাই তো? ঐতিহাসিক লাহোর অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিল? এই সময় কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। 1930 সালে 26শে জানুয়ারি আমরা কি জানি
যে প্রথম ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হয় ওই যে ডেটটা সিলেক্ট হয়। আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এই লাহোর অধিবেশন। জওহরলাল নেহেরু ছিল প্রেসিডেন্ট। এখানে মনে রাখতে হবে আইন অমান্য আন্দোলন 1930 সালের 6 এপ্রিল যেটা শুরু হয়েছিল, 12 মার্চ ডান্ডি যাত্রা শুরু হয় গুজরাটের সবরমতী আশ্রম থেকে এবং 5ই এপ্রিল পৌঁছাচ্ছে 6 এপ্রিল সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। তো সেই আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল কোথায়? কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তোমার এই লাহোর অধিবেশনে। কর্মসূচি গৃহীত হয়। এইটা মনে রাখতে হবে তোমাদের, কোশ্চেনটা আসতে পারে। পরবর্তী কোশ্চেন, সি ইউকি গ্রন্থটি কার লেখা? সি ইউকি এই যে গ্রন্থ, এটা একটা তোমার পর্যটকের লেখা গ্রন্থ, যেটা কার লেখা? হিউয়েন সাং, আলবিরুনি, পাইহেন, ইবন বতুতা। সঠিক উত্তর কি হবে? হিউয়েন সাং হয়ে যাবে, অপশন এ। হিউয়েন সাং রচিত সি ইউকি। পাইহেন রচিত গ্রন্থটা কি? পাইহেন হচ্ছে ফো কুও কিং। ফো কুও কিং, ঠিক আছে। আলবিরুনি রচিত গ্রন্থটা কি? তহকিক ই হিন্দ। তহকিক ই হিন্দ, বা যেটাকে বলা হয় কিতাবুল হিন্দ। কিতাবুল হিন্দ একই কথা, হ্যাঁ। আচ্ছা, ইবন বতুতা তার রচিত হচ্ছে কিতাবুল রেহেলা। কিতাবুল রেহেলা, এটা হচ্ছে ইবন বতুতা রচিত গ্রন্থ। কিতাবুল রেহেলা ইবন বতুতা লিখেছিলেন, তিনি আসছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়কালে মরক্কো থেকে। পাইহেন চীনের পর্যটক, হিউয়েন সাং চীন থেকে এসেছিল। আলবিরুনি যদি দেখি কাজাখস্তান বর্তমান তার দেশ পূর্বে, এখান থেকে এসেছিল 1000 খ্রিস্টাব্দ সমসাময়িক, ঠিক আছে। আচ্ছা, হিউয়েন সাং এসেছিল কার সময়? হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। কার সময়? হর্ষবর্ধন। হয় মিলিয়ে রাখবে, হয় হিউয়েন সাং হয় হর্ষবর্ধন। পাইহেন এসেছিল কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। গুপ্ত বংশীয় রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এগুলো কিন্তু পরীক্ষা আসে, আমি এমনি এমনি বলছি না, এগুলো একই সঙ্গে বলছি, তাহলে কি হবে জিনিসটা একসাথে মনে থাকলো, তোমার একবার জানা আছে, আবার রিভিশন হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গটা কেমন? বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন? বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ আমরা যদি দেখি, এটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ যেটা কি হয় দৈর্ঘ্য বরাবর কম্পিত হয় এইভাবে, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। আর যেটা প্রস্থ বরাবর এইভাবে কম্পিত হবে সেটাকে অনুপ্রস্থ বা তির্যক তরঙ্গ বলবো। যেটা মনে রাখবে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গটা হচ্ছে একটা তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গের অপর নাম কি? অনুপ্রস্থ তরঙ্গ। এটা হচ্ছে এইভাবে কম্পাঙ্ক, এইভাবে আপ ডাউন সিগন্যাল গুলোই হয় না, সাউন্ড বাড়লে এইভাবে দেখায়, তাই তো, এইভাবে দেখায় তো, এটা অনুদৈর্ঘ্য। এটা হচ্ছে ছবিটা কেমন হয়? এরকম, অর্থাৎ এইভাবে প্রস্থ বরাবর তরঙ্গটা আলটিমেট যাচ্ছে এইভাবে, কিন্তু এইরকম ভাবে কম্পিত হয়। এটাকে তির্যক বা অনুপ্রস্থ বলা হয়। প্রস্থ বরাবর কম্পিত হয় বলে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়, মনে রাখতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেন, ফুটবল বিশ্বকাপ 1930 থেকে 1970 ট্রফির নাম কি ছিল? ফুটবল বিশ্বকাপ যেটা হয়েছিল লাস্ট 2022-এ, আগামী 2026 সালে হবে ইউএসএ, কানাডা, মেক্সিকোতে। আচ্ছা, ফুটবল বিশ্বকাপ 1930 থেকে 70 পর্যন্ত নামটা ছিল জুলস রিমেট কাপ। অপশন এ, প্রথম বিশ্বকাপ জিতেছিল কে? উরুগুয়ে 1930 সালে, তখন নাম ছিল 70 পর্যন্ত জুলস রিমেট কাপ। এখন ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা বলছি,
ফিফা ওয়ার্ল্ড কাপ, তাই তো, ফিফা বিশ্বকাপ। ফিফা হচ্ছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সারা বিশ্বের। ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। আকবর, আকবর আমরা জানি দিন ই ইলাহি, একটা নতুন ধর্মমত বা সর্বধর্ম সমন্বয়ে তিনি একটা ধর্মমত চালু করেছিলেন, যেটা বলা হচ্ছে দিন ই ইলাহি। এটা কবে প্রচার করে, শুরু করেছিল কত সালে? আকবরের সময়কাল থেকে অনেক কোশ্চেন আসে। ভারতবর্ষের মুঘল ইতিহাসের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় জালালউদ্দিন মোহাম্মদ আকবরকে। পাশাপাশি আকবর সম্পর্কে আরো অনেক তথ্য আসে। আকবর নামাকে রচনা করেছিল আবুল ফজল, আকবর আত্মজীবনী যেটা, আকবর নামা আবুল ফজল। আচ্ছা, পাশাপাশি তোমার তিনি মনসবদারি প্রথার সূচনা করেছিলেন, তাই তো। মনসবদার মানে হচ্ছে পদমর্যাদা, এটা আছে। সুলিকুল নীতি, এই সর্বধর্ম সমানের নীতি তিনি প্রথম বলেছিলেন। 1582 সালে আকবর দিন ই ইলাহি এর সূচনা করেন। আকবর একটা নতুন সন চালু করে, ইলাহি সম্বাদ বলা হয়, ইলাহি সম্বাদ বলা হয়, ঠিক আছে। এটা 1583 দিকে। তো আকবর প্রথম জিজিয়া কর রদ করে দিয়েছিল, স্টপ করে দেন। আকবর 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ করেছিল হিমুর সাথে। কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল? খ্রিস্টান মিশনারিরা ভারতে এসেছিল তারপরে, এবং বিভিন্ন জায়গায় তারা মঠ বা গির্জা প্রতিষ্ঠা করেছিল এবং খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার শুরু করে। তো ভারতে খ্রিস্ট ধর্মের এই যে মিশনারিদের প্রবেশের অনুমতি দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের দ্বিতীয় চার্টার অ্যাক্ট বা দ্বিতীয় সনদ আইনের মাধ্যমে 1813 সালে। ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কে? ব্রিটিশ পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? জওহরলাল নেহেরু, দাদাভাই নওরোজি, এম কে গান্ধী, এদের কেউ নয়। সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজি প্রথম। এটা কোন দল? লিবারেল দল। লিবারেল মানে হচ্ছে উদারনৈতিক দল, উদারনৈতিক দলের সদস্য হিসেবে, ঠিক আছে। ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? ক্লোরিন মানে হচ্ছে সংকেত এটা, ক্লোরিন যার প্রোটন সংখ্যা বা পারমাণবিকতা হচ্ছে 17, এবং এটা একটা হ্যালোজেন মৌলের মধ্যে পড়ে ক্লোরিন, যেটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে ফেলছি জানি না। তোমার ব্লিচিং পাউডারে থাকে ক্লোরিন, বা অনেক কিছুতে ক্লোরিন থাকে, জীবাণুনাশক হিসেবে ক্লোরিন ব্যবহার করা হয়। ক্লোরিন একটা গ্যাস, তাই তো, যেটা বাতাসের চেয়ে 1.27 অর্থাৎ 1.27 গুণ ভারী। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি জলের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমে? আচ্ছা, কোশ্চেনটা কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমরা যদি বলি জলের দ্রাব্যতা কি কি উপর নির্ভরশীল? উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়া উচিত, তাই তো। বিশেষ করে যদি তোমার চিনি বলো, লবণ বলো, দেখবে এখন তো শীতকাল, পাটালি সিজন, তাই তো, চিনি মানে একেবারে গুলে দিচ্ছে পুরো, যে পাটালি বাজার বিক্রি হয় মানে চিনি খাচ্ছ, আদার্স কিছু নয়, ঠিক আছে। তো চিনি তুমি যদি উষ্ণতা বাড়াও আরো বেশি পরিমাণ দ্রাব্য হয়ে যাবে, গুলে যাবে জলের সঙ্গে, ওকে। কিন্তু এক্ষেত্রে কলিজনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কেস হয়, যেটা হচ্ছে উষ্ণতা বাড়ালে কলিচুন জলের সঙ্গে রিয়াকশন করে, বিক্রিয়া করে, তাপ উৎপন্ন করে, অর্থাৎ এটা অলরেডি তাপ উৎপন্ন করছে বলে কেসটা উল্টো হয়, দ্রাব্যতাটা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে, ঠিক আছে। কলিচুন মানে ক্যালসিয়াম অক্সাইড, CaO সংক্ষেপ। উত্তর মেরু চাপে দ্রাব্যতা বাড়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, এটা সোডা জলে থাকে। উত্তর মেরু কে আবিষ্কার করেন? উত্তর মেরু দক্ষিণ মেরু রয়েছে, নর্থ পোল আবিষ্কারক কে? ক্রিস্টোফার কলম্বাস, রোল্ড আমুন্ডসেন, কোপার্নিকাস নাকি রবার্ট পিয়েরি? উত্তর মেরু আবিষ্কারক হচ্ছে রবার্ট পিয়েরি। দক্ষিণ মেরু মনে রাখবে একই সঙ্গে, দক্ষিণ মেরুটা কে আবিষ্কার করে? রোল্ড আমুন্ডসেন। কোপার্নিকাস সৌরজগৎ আবিষ্কার করে, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করে।
কোণারকের সূর্য মন্দির, এটা কোথায় বলতো? এটা আছে সান টেম্পল কোথায়? সান টেম্পল উড়িষ্যাতে, উড়িষ্যা, এটা উড়িষ্যাতে রয়েছে। সান টেম্পল আছে উড়িষ্যাতে, এবং এটা মনে রাখতে হবে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 42 আমাদের শান্তিনিকেতন এবং হোসালিয়া কর্ণাটক, সেই দুটো অ্যাড হয়েছে 23 সালে। এবং কোণারকের সূর্য মন্দির যেটা 1984 সালে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। তাজমহল 1983, অজন্তা ইলোরা গুহা, এগুলো আলাদা আলাদা ভাবে 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? লালকেল্লা যেটা হচ্ছে রেড ফোর্ট, যেখানে স্বাধীনতা দিবসের দিন তোমার পতাকা উত্তোলন হয়, ভারতের প্রধানমন্ত্রী বা আরো অনেকে থাকেন সেখানে। তো এই লালকেল্লা যেটা নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান, রেড ফোর্ট যেটা কোথায়? দিল্লিতে আছে। শাহজাহান তার সময় কিন্তু অনেক স্থাপত্য ভাস্কর্য যেটা তৈরি হয়, যেগুলো ভারতের এখন অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু উন্নতি করছে। তাজমহল একটা ভীষণ বড় পৃথিবীর 7ম আশ্চর্যের একটি, যেটা শাহজাহান নির্মাণ করেছিলেন, তাই তো। লালকেল্লা রয়েছে, দিল্লি জামা মসজিদ, পাশাপাশি দেওয়ানি আম, দেওয়ানি খাস, অনেকগুলো বিষয় আছে। ময়ূর সিংহাসন নির্মাণ করেন। আচ্ছা, এবার বলো পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন? বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, এই নামগুলো মনে রাখবে। শম্ভু মহারাজ, এগুলো হচ্ছে যুক্ত কত্থকের সঙ্গে। কত্থক, কত্থক যেটা উত্তর ভারতে জনপ্রিয়, পাশাপাশি উত্তরপ্রদেশে খুব জনপ্রিয় কত্থক নৃত্য। কথাগুলি এটা রয়েছে কেরালা মোহিনীআট্টম, কেরালা ভারতনাট্যম, তামিলনাড়ু, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, এগুলো উল্লেখযোগ্য। মণিপুরি রয়েছে, সাত্তারি অসমে ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে। আচ্ছা, আমাদের TWS একাডেমি এই অ্যাপে কিন্তু তোমরা পাচ্ছ বিভিন্ন ক্লাসের বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ। তোমরা এটা প্লে স্টোরে পাচ্ছ, ডাউনলোড করে নাও। এবং নতুন একটা ব্যাচ ANM GNM লঞ্চ হয়েছে, আগামীতে আবার ফাউন্ডেশন ব্যাচ আসছে। প্রত্যেকে যারা কানেক্ট হয়ে আছো অবশ্যই দেখতে থাকো TWS একাডেমি অ্যাপ। এখানে টোটাল তোমরা লাইভ রেকর্ড ক্লাস, 6 দিন ক্লাস পাচ্ছ সপ্তাহে। আচ্ছা, এবার বলো যে নদীর গতিপথে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয় নদীর কোন গতিপথে? উচ্চ, মধ্য, নিম্ন নাকি উচ্চ নিম্ন গতিপথে? অশ্বক্ষুরাকৃতি, অশ্ব মানে ঘোড়া, তার খুরের আকৃতির মতো শেপ তৈরি করছে মধ্য গতিতে। নিম্ন গতিতে বদ্বীপ তৈরি হয়। লক্ষণ সেনের সময় কোন মুসলিম আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? লক্ষণ সেন সেন বংশের রাজা। লক্ষণ সেনের সময় আমরা যদি দেখি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বেখতিয়ার খলজি, তিনি বাংলা জয় করেছিলেন। অপশন বি এখানে সঠিক উত্তর। কলকাতা কোন বছর পর্যন্ত ভারতের রাজধানী ছিল? তো আমাদের কলকাতা এটা এক সময় ভারতের রাজধানী ছিল। যদি আমরা দেখি কলকাতা 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী হিসেবে ছিল, তারপর দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন তৎকালীন লর্ড হার্ডিঞ্জ টু 1911 সালে। ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো কি? তামাক উৎপাদনকারী রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে। এবং অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে তামাক গবেষণাগার রয়েছে। রাজামুন্দ্রি নামক স্থানে রয়েছে তামাক গবেষণাগার। তামাক গবেষণাগার। চা গবেষণাগার আসামের জোরহাট, কফি কর্ণাটকের চিকমাগালুর, এগুলো এসেছিল রিসেন্ট WBCS ফিলিমসে। পাশাপাশি তোমরা মনে রাখবে পাট গবেষণাগার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, পাট গবেষণাগার। ফিশারি সেন্টার রয়েছে, গবেষণাগার ব্যারাকপুরে রয়েছে, ঠিক আছে। তোমার ধান গবেষণাগার রয়েছে কোথায়? ধান উড়িষ্যার কটকে রয়েছে। পাশাপাশি গম দিল্লির পুসাতে, এবং আলু গবেষণাগার রয়েছে সিমলাতে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা,
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয়। প্রভু গ্রন্থি কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি যদি আমরা দেখি ছোট মধ্যে, সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, যেটা মস্তিষ্কে অবস্থান, এবং একদম সব থেকে যে ছোট অনাল গ্রন্থি রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। প্রভু গ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে। প্রভু গ্রন্থির প্রভু এটা বলা হয় হাইপোথ্যালামাসকে। ঠিক আছে, অপশন এ। নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? বলো। ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, নাকি সবকটি? তো এখানে আজকের সেশন আমি এন্ড করব। এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, 26 কোশ্চেন। এর মধ্যে তোমার স্কোর কত হলো কমেন্ট করে জানিয়ে দেবে। এখানে আমরা আজকের সেশন এন্ড করছি। প্রত্যেকে জেনে রাখো আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি, এখানে কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে ইউটিউবে। প্রত্যেকে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো। এবং TWS একাডেমি আমাদের নিজস্ব অ্যাপ প্লে স্টোরে পাচ্ছ, যেখানে দেখবে লক্ষাধিক কিন্তু অলরেডি ইনস্টল করে ফেলেছে, এবং সেখানে যে ফিচার্সগুলো পাবে, পেড কোর্স, পেড টেস্ট, পাশাপাশি ফ্রি টেস্ট, PYQ, ফ্রি PYQ আছে, পাশাপাশি বিভিন্ন ডেমো ক্লাস রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, PDF কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা পাচ্ছ। তো TWS একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করে নাও, এখানে কিন্তু অনেক পরীক্ষার ইনফরমেশন তোমরা পাচ্ছ। ঠিক আছে, তো আগামীকাল যাদের পরীক্ষা রয়েছে, অর্থাৎ 21 তারিখ যাদের পরীক্ষা রয়েছে, লেডি কনস্টেবল মেন, অবশ্যই সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। খুব ভালো করে পরীক্ষা দাও। তো আমি একটাই সাজেস্ট করব, সময়ের দিকে মাথায় রেখে পরীক্ষাটা দিতে থাকবে। তোমাকে 100 অ্যান্সার করতে তো হচ্ছে না, অর্থাৎ 100% তোমাকে অ্যান্সার করতে হচ্ছে না। তোমার যে সময়টা আছে সেই সময়ে তুমি 60 মিনিট যদি সময় থাকে, তুমি 60টা কোশ্চেন ভালো করে করে এসো ঠিকঠাকভাবে। সমস্ত প্রশ্ন বলবো জিকের ক্ষেত্রে খুব ভালো করে একবার পড়বে, উত্তরগুলো অপশানগুলো ভালো করে পড়বে, দিয়ে অ্যান্সার করবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে এখানে সেশনটা এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।